হ্যালো। হ্যালো। শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ। আমাদের কোন চ্যাপ্টারটা চলছিল? স্টেবিলিটি অফ ইকুইলিব্রিয়াম অফ ফ্লোটিং বডিজ, তাই তো? হ্যাঁ স্যার। এর থিওরি গুলো সব হয়ে গেছিল এবং হ্যাঁ। একটা প্রবলেম হয়েছিল, তাই না? সিলিন্ডারের প্রবলেমটা হয়েছিল, তাই তো নাকি? হ্যাঁ স্যার। হুম। তাহলে এই চ্যাপ্টার থেকে আমরা আরো দুটো প্রবলেম করব। প্রবলেম করার পরে আমরা পরের চ্যাপ্টারে যাব। ঠিক আছে, তাহলে লেখো আমাদের আজকের ফার্স্ট প্রবলেম। দেখো কি বলা হচ্ছে। A homogeneous circular cylinder of length h, মানে হাইটটা h, রেডিয়াস a, and specific gravity, স্পেসিফিক গ্র্যাভিটি। স্পেসিফিক গ্র্যাভিটি জিনিসটা কি আমি বলছি। S floats in water। তাহলে একটা হোমোজিনিয়াস সার্কুলার সিলিন্ডার জলের উপরে ভাসছে, ঠিক আছে। আমাদের কি প্রমাণ করতে হবে? দেখো, প্রুফ দ্যাট the position with the axis vertical, মানে অ্যাক্সিসটা ভার্টিক্যাল থাকবে, এরকম পজিশনটা স্টেবল হবে। পজিশনটা কেমন বুঝতে পারছো? আমাদের সিলিন্ডারের অ্যাক্সিসটা ভার্টিক্যাল, এই অবস্থায় আমাদের ইকুইলিব্রিয়ামটা স্টেবল হবে। কখন না, যদি এ স্কোয়ার বাই এইচ স্কোয়ার সেটা গ্রেটার দেন হয় 2s ইন্টু 1 - s। ওকে। আচ্ছা, এর সঙ্গে আরো বলছে, ইফ দা রেডিয়াস is 2/3 of its height, prove that the equilibrium
cannot be stable. If the specific gravity of the cylinder lies between 1/3 and 2/, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের কোয়েশ্চেনটা। এই কোয়েশ্চেনটাই আগের বছর পরীক্ষাতে এসেছে, 2024। তো দুটো পার্ট রয়েছে, প্রথম পার্টটা আগে করি, তারপর সেকেন্ড পার্টে আমরা যাচ্ছি। তো এক কাজ করো, প্রথমে স্পেসিফিক গ্র্যাভিটি এর ছবিটা বা এর ডেফিনেশনটা কি একটুখানি লিখে নাও। স্পেসিফিক গ্র্যাভিটি, সেটার ফর্মুলা বা সেটা মানে হচ্ছে ডেনসিটি অফ দা বডি, ডেনসিটি অফ দা বডি বাই ডেনসিটি অফ দা ফ্লুইড। এইটা হচ্ছে আমাদের স্পেসিফিক গ্র্যাভিটির ডেফিনেশন বা ফর্ম। বুঝতে পেরেছো? কোয়েশ্চেনে এস বলা রয়েছে স্পেসিফিক গ্র্যাভিটিটা, তাহলে এস মানে হচ্ছে এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের যে সিলিন্ডারটা রয়েছে তার ডেনসিটি বাই ওয়াটারের ডেনসিটি। বোঝা গেছে? হ্যাঁ কি না? ওকে, তো এইবার তাহলে ছবিটা আঁকো। এটা হচ্ছে আমাদের সিলিন্ডারটা, যার কিছুটা পোর্শন জলের নিচে ডুবে রয়েছে এবং এটা ভাসছে। কোয়েশ্চেনে বলা রয়েছে এর হাইটটা এইচ, রেডিয়াসটা এ। আহ এই এই রকম জায়গায় মনে করো জি রয়েছে, সেন্টার অফ গ্র্যাভিটি। এই রকম জায়গায় মনে করো এইচ রয়েছে, সেন্টার অফ বয়ান্সি। আর এই রকম জায়গায় মনে করো এম রয়েছে, মেটা সেন্টার। ওকে, আচ্ছা, যে পোর্শনটুকু ডুবে রয়েছে সেটা মনে করো ওয়াই। তাহলে লেখো লেট ওয়াই বি দা immersed portion of the cylinder. Then তাহলে আর্কিমিডিসের নীতি অনুযায়ী আমরা কি বলতে পারবো? Then for floating,
প্রথমে পুরো সিলিন্ডারটার আয়তন কত সেটা বলো। পাই পাই স্কোয়ার এইচ। স্কোয়ার এইচ। আচ্ছা, এর সঙ্গে সিলিন্ডারের যে ডেনসিটি ρ1 গুণ করো, আর GW গুণ করে দাও। তাহলে এইটা হচ্ছে আমাদের টোটাল সিলিন্ডারটার ওয়েট, তাই তো? এইবার যে পোর্শনটুকু ডুবে রয়েছে তার ওয়েট কত বলো। ঠিক একইভাবে পাই স্কোয়ার কত হবে, ওয়াই। ওয়াই। ওয়াটারের ডেনসিটি সেটা মনে করো ρ2, সঙ্গে হচ্ছে GW। বুঝতে পারলে? এটা হচ্ছে পুরো সিলিন্ডারটার ওয়েট, আর এটা হচ্ছে যে পোর্শনটুকু ডুবে রয়েছে তার ওয়েট। যেহেতু আমাদের সিলিন্ডারটা ফ্লোটিং মানে ভাসছে অর্ধেক ডুবে, সেই কারণে এই দুটো ইকুয়াল হচ্ছে আর্কিমিডিসের নীতি অনুযায়ী। ঠিক আছে, তো এখান থেকে পাই কেটে যাচ্ছে, স্কোয়ার কেটে যাচ্ছে, GW কেটে যাচ্ছে, পড়ে থাকছে ওয়াই ইজ ইকাল টু এইচ ইন্টু ρ1/√। পাশে তুমি লিখতে পারো হয়ার ρ1 সমান হচ্ছে ডেনসিটি অফ দা সিলিন্ডার, আর ρ2 মানে হচ্ছে ডেনসিটি অফ দা ওয়াটার। ঠিক আছে, তাহলে এখান থেকে ওয়াই ইজ ইকাল টু কি পাওয়া যাচ্ছে, এইচ এস। এস ছিল স্পেসিফিক গ্র্যাভিটি, আর স্পেসিফিক গ্র্যাভিটির ফর্মুলাই হচ্ছে এইটা। বুঝতে পারলে? বলো হ্যাঁ কি না। আচ্ছা, বেসের সেন্টারটাকে ও ধরে নাও, তাহলে লেখো প্যারা চেঞ্জ করে লেট ও বি দা সেন্টার অফ দা বেস, and H, G, M are the center of buoyancy, center of gravity, and meta center respectively. তাহলে এখন আমাকে বলো, আগের দিন যে অঙ্কটা করেছিলাম ওখানেও এই একই জিনিস করা হয়েছিল। এখন আমাকে বলো ও এইচ সেটা কি হবে। এইচটা হচ্ছে সেন্টার অফ বয়ান্সি, তাহলে ও এইচ সেটা কি হবে। ওয়াই/2। ভেরি গুড, y/2। ও জি সেটা কি হবে, জিটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি, এইচ/2। h/2। তাহলে এইচ জি সেটা কি হবে, ও জি মাইনাস ও এইচ। কি হবে বলো এটা। এইচ মাইনাস ওয়াই/2। হ্যাঁ, আচ্ছা, এইচ জি বেরিয়ে গেল, এবার আমাদের এইচ এম বার করতে হবে। এইচ এম এর ফর্মুলা আগের দিন আমরা এস্টাবলিশ করেছি, কি ছিল বলো। এ কে স্কোয়ার বাই ভি। এ কে স্কোয়ার বাই ভি, বলো।
এ মানে হচ্ছে ক্রস সেকশন এরিয়া, সেটা কত হবে? পাই স্কোয়ার। পাই স্কোয়ার। ভি হচ্ছে এরিয়া, যে জলটা ছিটকে যাচ্ছে তার এরিয়া, মানে এই নিচের এই যে পোর্শনটুকু ডুবে রয়েছে তার ভলিউম, সরি এরিয়া না ভলিউম। তো সেই ভলিউমটা কত হবে? পাই পাই স্কোয়ার ওয়াই। আর সিলিন্ডারের ক্ষেত্রে রেডিয়াস অফ জাইরেশন হয় স্কোয়ার/4। এটা অবশ্যই মুখস্থ রাখতে হবে, আগের সেমিস্টারে আমরা পড়েছিলাম। তো এটা সিম্পলিফাই করলে এটা হয়ে যাচ্ছে স্কোয়ার/4। আচ্ছা, এখন স্টেবল হতে গেলে কন্ডিশনটা কি ছিল? দা ইকুইলিব্রিয়াম উইল বি স্টেবল। কন্ডিশন কি ছিল? এইচ এম গ্রেটার দেন এইচ জি। এইচ এম গ্রেটার দেন এইচ। ঠিক আছে, তাহলে এইচ এম মানে হচ্ছে স্কোয়ার/4y। এইচ জি মানে হচ্ছে this। এখান থেকে পাওয়া যাচ্ছে স্কোয়ার গ্রেটার দেন 2y ইন্টু h-y, তাই তো? যেটা প্রমাণ করতে দিয়েছিল সেখানে এ ছিল, এস ছিল আর এইচ ছিল, মানে ওয়াইটা থাকবে না। তাহলে ওয়াই এর এই যে মানটা আমরা বার করেছি সেটা বসিয়ে দাও। ওয়াই সমান এইচ এস। তো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি স্কোয়ার/এইচ এর স্কোয়ার গ্রেটার দেন 2f 1 - বুঝতে পারলে? কোনো অসুবিধা? বলো হ্যাঁ কি না। এবার সেকেন্ড পার্টে কি বলেছে? ইফ দ্য রেডিয়াস ইজ 2/3 অফ ইটস হাইট। তার মানে ইফ এ ইজ ইকুয়াল টু 2/3 এইচ, সেক্ষেত্রে আমাদের কন্ডিশনটা কেমন হবে? সেক্ষেত্রে হবে 1/h² ইন্টু 2h/3 তার হোল স্কোয়ার গ্রেটার দেন 2s 1 - s। সো এখান থেকে আমরা h² কেটে গেলে s এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পেয়ে যাচ্ছি। এখান থেকেই এস এর যে রেঞ্জটা বলেছে সেটা পেয়ে যাব। এটাকে ভাঙলে হচ্ছে 3s - 1 ইন্টু 3s - 2 যেটা দেন 0। তার মানে এস হচ্ছে 1/3 থেকে এস হচ্ছে গ্রেটার দেন 1/3, তাই তো নাকি? 1/3 বড় না 2/3 বড়? 2/3। তাহলে এস গ্রেটার দেন 2/3 একটা হচ্ছে, আর একটা এস লেস দেন 1/3 হচ্ছে। তার মানে এখান থেকেই আমরা বলতে পারছি যে যে এস ক্যান নট লাই বিটুইন 1/3 অ্যান্ড 2/3। বোঝা গেল? কোনো অসুবিধা? বলো দেখি কে বুঝতে পারলে না।
বোঝা গেছে সুব্রত? হ্যাঁ স্যার। স্যার বলছি যে মানে এখানে এস এস গ্রেটার দেন 2/3 আর এস গ্রেটার দেন 1/3 হবে না, কারণ এটা তো পজিটিভ আছে, দুখানে পজিটিভ হবে। হ্যাঁ, তাহলে দুটোই পজিটিভ যদি নাও, একটা হচ্ছে এস গ্রেটার দেন 2/3, এস গ্রেটার দেন 1/3, তার মানে কি 2/3 থেকেও বড় আর 1/3 থেকেও বড়, তাহলে 2/3 থেকে বড়টা নিলাম, সেক্ষেত্রে দুটোই হোল্ড করবে। আর একবার দুটোকেই নেগেটিভ যদি নাও, তাহলে সেক্ষেত্রে এইটা পাওয়া যাচ্ছে। বুঝতে পারলে না? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, ঠিক আছে। ঠিক আছে, দুটো কেস একবারে লিখেছি আমি, একটা পজিটিভের জন্য এটা আসছে, নেগেটিভ নিলে এটা আসছে। ওকে। আচ্ছা ঠিক আছে, আরেকটা প্রবলেম করি, তাহলে এই চ্যাপ্টারটি আমাদের হয়ে যাবে। বাকি প্রবলেম গুলো একই রকম আছে, তোমরা করে নিতে পারবে। চলো নেক্সট প্রবলেম। show that a homogeneous show that a homogeneous right circular cone of vertical angle এটা তো কত গেল? পয়সা করে নেবো। Show that a homogeneous right circular cone of vertical angle 2 alpha cannot float stably with its axis vertical and vertex downwards unless its density as compared
with that of the liquid is greater than cos to the power 6 আলফা। ঠিক আছে, তাহলে এইবার আমাদের একটা কোণ রয়েছে যার অ্যাক্সিসটা ভার্টিক্যাল এবং ভার্টেক্সটা নিচের দিকে এবং যার ভার্টিক্যাল অ্যাঙ্গেলটা হচ্ছে 2 আলফা, রাইট সার্কুলার। তো আমরা এঁকে ফেলি ছবিটা, তারপর বাকি কাজটা দেখছি। এটা হচ্ছে আমাদের কোণটা। এই অ্যাঙ্গেলটা আলফা। হাইট কিছু বলেনি, হাইটটা এইচ ধরে নাও, টোটাল হাইটটা এইচ ধরে নাও, রেডিয়াসটা এ ধরে নাও, আর যতটুকু ডুবে রয়েছে সেইটুকুকে ওয়াই ধরে নাও। তাহলে এখন যেহেতু আমাদের বডিটা ফ্লোটিং করছে, তার মানে টোটাল কোণের যা ওয়েট সেটা কি হবে বলো? আমাদের যে পোর্শনটুকু ডুবে রয়েছে তার ওয়েটের সঙ্গে সমান হবে, তাই কি না? ওকে, এটাকে নাম দাও ও। মোটামুটি এই রকম জায়গায় মনে করো সেন্টার অফ বুয়ান্সি এইচ রয়েছে, এরকম জায়গায় সেন্টার অফ গ্র্যাভিটি রয়েছে, এরকম জায়গায় মেটা সেন্টারটা রয়েছে। মেটা সেন্টারটা অলওয়েজ সেন্টার অফ গ্র্যাভিটির উপরে থাকবে, যেহেতু যেহেতু কি স্টেবল, সেই কারণে। ঠিক আছে, তাহলে চলে এসো অ্যান্সারে। লেট এইচ বি দা height of the cone. A be the radius of the base. তাহলে ত্রিভুজটা যদি নিই ও এ বি, এই ত্রিভুজটা যদি নেওয়া হয়, সেখান থেকে এ সমান কি হবে বলো? লম্ব সমান ভূমি ইন্টু ট্যান আলফা, তাই কি না? লেট ওয়াই বি দা height of the cone, which is within the liquid. আচ্ছা, এই যে ফ্রি সারফেসটা রয়েছে, সেইখানে যদি আমরা একটা ক্রস সেকশন এরিয়া নেই, তাহলে
সেইখানে যে সার্কুলার বেসটা পাওয়া যাচ্ছে, সেই বেসের যে রেডিয়াস, এই রেডিয়াসটা সেটাকে আমরা ধরে নিচ্ছি এক্স, and x be the radius of the surface section. দেন এবার এই ছোট ত্রিভুজটা যদি তুমি ভাবো আগেরটার মতোই, এক্স ইজ ইকাল টু এখানে কি হবে, ওয়াই ট্যান আর। ঠিক আছে। আচ্ছা, এর সঙ্গে আমরা আরো ধরে নিচ্ছি, লেট সিগমা বি দা ডেন্সিটি অফ দা বডি and rho be the density of the liquid. Then for floating, যেহেতু আমাদের বডিটা ফ্লোট করছে, সেই কারণে আমরা কি বলতে পারবো না, আমাদের টোটাল বডিটার যে ওয়েট, প্রথমে ভলিউম বলো কত হবে, টোটাল বডিটার 1/3 পাই স্কোয়ার এইচ, তার সঙ্গে রো, তার সঙ্গে জি। রো হচ্ছে সিগমা, বডিটার ক্ষেত্রে ডেনসিটি হচ্ছে সিগমা। আর যে পোর্শনটুকু ডুবে রয়েছে তার ওয়েট কি হবে বলো, 1/3 পাই, আর মানে হচ্ছে এক্স, এইচ মানে হচ্ছে ওয়াই, রুট। বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে আমরা পাচ্ছি স্কোয়ার এইচ সিগমা সমান এক্স স্কোয়ার ওয়াই। এর মানটা বসিয়ে দাও, তাহলে হয়ে যাচ্ছে এইচ কিউ ট্যান স্কোয়ার আলফা সিগমা, আর এক্স এর মানটা বসিয়ে দাও, তাহলে সেটা হয়ে যাবে ওয়াই কিউব ট্যান স্কোয়ার আলফা রো। এখান থেকে আমরা রো বাই সিগমা পেয়ে যাচ্ছি ওয়াই কিউব বাই এইচ। আচ্ছা, আমাদের কি প্রমাণ করতে বলেছিল, আমাদের প্রমাণ করতে বলেছিল যে ক্যান নট ফ্লোট স্টেবিলি, মানে স্টেবল হবে না কখন, আনলেস, যদি এটা না হয়, কোনটা না হয়, ডেন্সিটি অ্যাজ কম্পেয়ার উইথ দ্যাট অফ দ্য লিকুইড, মানে বডির ডেন্সিটি বাই লিকুইডের ডেন্সিটি ইজ গ্রেটার দেন কস টু দি পাওয়ার 6। তার মানে যদি গ্রেটার দেন কস টু দি পাওয়ার 6 হয়, সেক্ষেত্রে আমাদের বডিটা স্টেবল হবে, মানে স্টেবিলিটি চেক করতে হবে, সোজা কথা। ঠিক আছে। তো স্টেবিলিটি কি করে চেক করতে হয় আমরা সকলেই জানি। প্রথমে আমাকে বলো ও জি কত হবে। কি হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি। এইচ বাই 3। না, একটা কোণের ক্ষেত্রে, ঠিক আছে, মনে রাখবে এটা, একটা কোণের ক্ষেত্রে তার ভার্টেক্স থেকে সেন্টার অফ গ্র্যাভিটির যে ডিস্টেন্স, সেইটা হয় এইরকম, 3h/,
এবার তুমি বলবে সিলিন্ডারের ক্ষেত্রে তো H/2 হচ্ছিল, এখানে তাহলে এরকম কেন? কারণ দেখো সিলিন্ডারের ক্ষেত্রে বডিটা কিন্তু ইউনিফর্ম ছিল, এইখানেও যতটা চওড়া এখানেও ততটা চওড়া মাঝখানেও ততটা চওড়া, তাই না? কিন্তু আমাদের কোণের ক্ষেত্রে তো সেরকম না, মাথার দিকটা সরু এই দিকটা চওড়া বেশি, সেই কারণে সেন্টার অফ গ্র্যাভিটিটা কিন্তু একেবারে মাঝখানে কখনোই থাকবে না, একটু নিচের দিকে থাকবে, মানে বেসের দিকে বেশি ঝুঁকে থাকবে। বুঝতে পেরেছো? সেই কারণেই সেন্টার অফ গ্র্যাভিটিটা হচ্ছে 3H/4, এটা অবশ্যই মুখস্থ রাখতে হবে। ঠিক একইভাবে OH কত হবে বলো তাহলে? থ্রি ওয়াই বাই ফোর। 3Y/, এখান থেকেই আমরা HG পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে 3/4 H-। এইবার HM, সেটার ফর্মুলা কি? A² / V। এ মানে এরিয়া, কত হবে? πr², আর বলতে x²। আর কোণের ক্ষেত্রে k² যেটা, সেটার ফর্মুলা হয় এরকম x²/4। আর ভলিউমটা কি হবে? 1/3 π x²y। এগুলো কিন্তু সবই ওই নিচের পোর্শনটুকু, মানে যে পোর্শনটুকু ডুবে রয়েছে তার জন্য হচ্ছে, এই ফর্মুলাটাই ওই ডুবে থাকা পোর্শনটুকুর জন্য, তাই কি না? ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের 3x² / 4y। এক্স এর মানটা বসিয়ে দাও, তাহলে এটা চলে আসছে 3y tan² α/4। এইবার স্টেবিলিটি হওয়ার যে শর্ত, সেই শর্তটা অ্যাপ্লাই করে দাও। তা ইকুইলিব্রিয়াম will be stable if HM greater than HG। মানগুলো বসিয়ে দাও। 3y tan² α/4 greater than 3/4 H-। তাহলে এইখান থেকেই আমরা কিন্তু পেয়ে যাচ্ছি y³/H³ greater than cos⁻6α। ঠিক আছে? আর y³/H³ মানেই ছিল σ/ρ, সেটা গ্রেটার দেন cos⁻6α। এটা পারবে তো করতে ক্যালকুলেশনটা নাকি? ওয়াই গুলো বাঁ দিকে নেবে, এইচটা ডান দিকে রেখে দুদিকে কিউব করে দেবে, তাহলেই হয়ে গেল, দিয়ে ভাগ করে দেবে। ওকে, ঠিক আছে স্যার। তার মানে আমাদের স্টেবল কখন হবে? যখন এই ডেনসিটির যে রেশিও সেটা গ্রেটার দেন হচ্ছে, তো আমাদের এখানে কোয়েশ্চেনে কিন্তু এটাই দেখাতে বলেছিল যে ক্যান নট ফ্লোট স্টেবিলি, মানে স্টেবিলিটি হবে না আনলেস, যদি ওটা না হয়, তাহলে গ্রেটার দেন হলে স্টেবল হবে। ব্যাস হয়ে গেল প্রমাণ। কথা বোঝা গেছে? প্রত্যেকটা অঙ্কই কিন্তু একই টাইপের এই চ্যাপ্টারে। বল, কোনো সমস্যা?
তো এই চ্যাপ্টার থেকে বাকি যে অঙ্কগুলো তোমাদের করতে হবে আমি সেগুলো এখানে বলে দিচ্ছি, অবশ্যই প্রত্যেকটা অঙ্ক বাড়িতে করবে কিন্তু, হ্যাঁ। পেজ নাম্বার 339 থেকে শুরু হচ্ছে। প্রবলেম নাম্বার 1 অবশ্যই করতে হবে, অলরেডি করানো হয়ে গেছে ক্লাসে। প্রবলেম নাম্বার 2 একই টাইপের, একের মতোই দুয়েরটাও। প্রবলেম নাম্বার 4 একই টাইপের। 5 ইম্পর্টেন্ট। 5 না, সরি, 6 ইম্পর্টেন্ট। 9 ইম্পর্টেন্ট, অলরেডি ডান। 2024-এ এসেছিল 9টা। খুব অল্প দিচ্ছি আমি, হ্যাঁ। 13, 17 ইম্পর্টেন্ট। 18 অলরেডি ডান। 19 ইম্পর্টেন্ট। 17, 18, 19 তিনটে একই টাইপের। এবং ফাইনালি 24 ইম্পর্টেন্ট। এই কটা। এগুলো তো আমি আগের দিন বলেছিলাম বোধহয়, নাকি? স্যার। তাহলে বলছো না? যাই হোক, আরেকবার বলে দিলাম। তো এই চ্যাপ্টারটি আমাদের কমপ্লিট হয়ে গেল, হ্যাঁ। আচ্ছা, বাকি যে দুটো চ্যাপ্টার তোমাদের সিলেবাসে রয়েছে সেই চ্যাপ্টার গুলো কিন্তু ইম্পর্টেন্ট নয়। কেন ইম্পর্টেন্ট নয় বলছি, কারণ আগের বছর এই চ্যাপ্টার দুটো থেকে কোনো কোয়েশ্চেন আসেনি। যা কোয়েশ্চেন এসেছিল এই যে 4টে চ্যাপ্টার আমরা পড়লাম, এই 4টে চ্যাপ্টারের উপরই এসেছে। তাই বলে এমন না যে এবছর আসবে না। সেই কারণে আমরা ওই চ্যাপ্টার গুলোও পড়ে রাখবো, তবে অল্প করে, খুব বেশি কিছু ওই চ্যাপ্টার থেকে পড়বো। যদিও ওই দুটো চ্যাপ্টারে কোনো থিওরি বলতে গেলে নেই, শুধুই প্রবলেম। কিছু আমরা প্রবলেম করব এবং কিছু প্রবলেম তোমাদের হোম টাস্ক দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে চলে এসো নেক্সট চ্যাপ্টার, এটা তোমাদের বই অনুযায়ী চ্যাপ্টার নাম্বার 8। নেক্সট চ্যাপ্টার, এই চ্যাপ্টারের নাম হচ্ছে ইকুইলিব্রিয়াম অফ ফ্লোটিং বডিজ। ইকুইলিব্রিয়াম অফ ফ্লোটিং বডিজ। আচ্ছা, এই চ্যাপ্টারে সেরকম ভাবে কোনো থিওরি নেই। একটা শর্ট কোয়েশ্চেন আমি এখান থেকে বলে দিচ্ছি। শর্ট কোয়েশ্চেনটা বলে তারপর আমরা সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। শর্ট কোয়েশ্চেনটা হচ্ছে, রাইট দ্য কন্ডিশন অফ এ ফ্লোটিং বডিজ। মানে একটা বডিকে ভাসতে গেলে কি কি কন্ডিশন মেনটেন করতে হবে, সেই কন্ডিশন গুলো এখানে আমাদের জানতে চেয়েছে, হ্যাঁ। তাহলে লেখো,
দ্য কন্ডিশনস আর নাম্বার ওয়ান, প্রথম কন্ডিশনটা হচ্ছে এরকম, দ্য ওয়েট আর্কিমিডিসের সূত্র অনুযায়ী দ্য ওয়েট অফ দ্য ফ্লুইড displaced by the body তাহলে যে ফ্লুইডটা ডিসপ্লেসড হচ্ছে বাই দ্য বডি তার ওয়েট ইজ ইকুয়াল টু, এগুলো আমরা সকলেই জানি তাও লিখে নিচ্ছি, ইজ ইকুয়াল টু কার সাথে সমান হবে, তা বলো, ওয়েট অফ দ্য বডি, তাই না? সেই মনে আছে ছোটবেলায় পড়েছিলাম আর্কিমিডিস জলে ঝাঁপ দিয়েছিলেন, দিয়ে সেই জলটা কালেক্ট করে ওজন করেছিলেন, ওই ব্যাপারটা, তাই না? কি বুঝতে পারছো তো নাকি? আর সেকেন্ড কন্ডিশন হচ্ছে দ্য সেন্টার অফ গ্র্যাভিটি সিজি অফ দ্য বডি and the center of gravity of the displaced fluid. এটার নাম কি? ডিসপ্লেসড ফ্লুইডের সেন্টার অফ গ্র্যাভিটি, সেটাকে আমরা কি বলে ডাকি? সেন্টার অফ বায়োলজি। সেন্টার অফ বয়ান্স, সেন্টার অফ বয়ান্স। এই দুটো সেন্টার অফ গ্র্যাভিটি অফ দ্য বডি আর সেন্টার অফ বয়ান্সি, এই দুটোকে সেম ভার্টিক্যাল লাইনের উপর থাকতে হবে, মাস্ট বি ইন দা must be in the same vertical line, same vertical line. বুঝতে পেরেছো? এই দুটো কন্ডিশনকে মেনটেন করতে হবে একটা বডিকে ভাসার জন্য ফ্লুইডের উপরে, ঠিক আছে? আর সেরকম অ্যাজ সাচ কোনো থিওরেম এই চ্যাপ্টারে নেই, কোনো থিওরি এই চ্যাপ্টারে নেই। এইবার আমরা সরাসরি প্রবলেমে চলে আসবো। হ্যাঁ, যদিও লাস্ট ইয়ার এই চ্যাপ্টার থেকে কোনো প্রবলেম এবং কোনো থিওরি পরীক্ষায় আসেনি, থিওরি তো নেই, আসবে কি, প্রবলেমও আসে। তাও আমরা রিস্ক নেব না, এই চ্যাপ্টার থেকেও কিছু ইম্পর্টেন্ট প্রবলেম করে রাখবো। লেখো একটা প্রবলেম। A uniform rod, ইউনিফর্ম রড মানে সর্বত্র সেম, ক্যাপাবল অফ টার্নিং about one of its end, which is out of the
water rest inclined to the vertical with 1/3 of its length in some water। ঠিক আছে, তাহলে আমাদের কাছে একটা রড রয়েছে, ইউনিফর্ম রড, যেটা কিনা ঘোরার জন্য উপযুক্ত, মানে ঘুরতে পারে। ওয়ান অফ ইটস এন্ড, একটা এন্ড এর রেসপেক্টে ঘুরতে পারে। হুইচ ইজ আউট অফ দ্য ওয়াটার, রেস্ট ইনক্লাইন টু দ্য ভার্টিকাল উইথ 1/3 অফ ইটস লেন্থ ইন সাম ওয়াটার। মানে ওই রডটার 1/3 জলে ডুবে রয়েছে আর বাকি অংশটুকু জলের বাইরে রয়েছে। হ্যাঁ, বুঝতে পারলে? 1/3 জলে ডুবে রয়েছে আর বাকি অংশটুকু জলের বাইরে রয়েছে। তাহলে প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে? প্রুফ দ্যাট ইটস স্পেসিফিক গ্র্যাভিটি, স্পেসিফিক গ্র্যাভিটি 5/9। এটা আমাদের প্রমাণ করতে হবে। হ্যাঁ, স্পেসিফিক গ্র্যাভিটিটা 5/9, সেটা আমাদের প্রমাণ। তাহলে ছবিটা কেমন হবে? মোটামুটি রডটাকে আমি এইভাবে আঁকতে পারি। এটা হচ্ছে এ, এখানে যেটা কাট করছে সেটা সি, আচ্ছা এটা বি নাম দাও, আর এই মাথাটাই হচ্ছে এ। মোটামুটি এইরকম জায়গায় সেন্টার অফ গ্র্যাভিটিটা রয়েছে, যার মাধ্যমে ওয়েটটা নিচের দিকে কাজ করছে। এই বিসি সেটা হচ্ছে 1/3 অফ দ্য রড, আর এসি যেটা সেটা 2/3 অফ দ্য রড। ঠিক আছে, তাহলে লেখো লেট দ্য রড এ বি of length small a and cross section alpha be capable of turning about a পয়েন্টের রেসপেক্টে এটা ঘুরবে, বুঝলে তো? Let the specific gravity of the rod be rho।
রো হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি অ্যান্ড ডেনসিটি অফ ওয়াটার বি ওমেগা। ওমেগা হচ্ছে ডেন্স, ঠিক আছে। আচ্ছা, দেন এ যদি টোটাল লেন্থ হয় তাহলে এসি সেটা কি হবে? 2/3 অফ এ, অ্যান্ড বিসি যেটা জলের ভিতরে আছে সেটা কি হবে? 1/3 অফ এ। এইবার এই জলের তো একটা থ্রাস্ট রয়েছে যেটা এই পোর্শনটুকুর ওপর কাজ করবে, জলের একটা প্রেসার রয়েছে যেটা এর উপর কাজ করবে। তো মোটামুটি সেটাকে আমরা ক্যাপিটাল এফ ধরে নিচ্ছি, এবং সেটা এই পয়েন্ট দিয়ে কাজ করছে, ক্যাপিটাল এফ হচ্ছে থ্রাস্ট অফ দা ওয়াটার, হ্যাঁ। এবং সেটা মোটামুটি এই বিআরসি এর যে মিডিল পয়েন্ট, সেই মিডিল পয়েন্ট দিয়ে কাজ করবে, সেটাকে আমরা নাম দিচ্ছি এই। তাহলে লেখো দা রেজাল্ট্যান্ট thrust capital F of water acts on the rod at the middle point capital H of BC. And W যে ওয়েটটা রয়েছে, and the weight W of the rod acts to G. ঠিক আছে, acts to G। যেটা হচ্ছে আমাদের রডের মিডিল পয়েন্ট, দা মিডিল পয়েন্ট অফ দা রড। এইবার আমরা ক্যাপিটাল এ পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নেব, হ্যাঁ। ক্যাপিটাল এ পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নেব। হ্যান্স টেকিং মোমেন্ট অ্যাবাউট দ্য পয়েন্ট এ উই হ্যাভ। তাহলে মোমেন্টের ফর্মুলাটা আমি এখানে লিখে দিচ্ছি। মোমেন্টের ফর্মুলা যেটা, সেটা হচ্ছে ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এটা হচ্ছে মোমেন্টের ফর্ম।
ঠিক আছে। তো এখানে আমরা দুটো ফোর্স দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ডাব্লু ওয়েট আর একটা হচ্ছে থ্রাস্ট এফ। এই দুটো ফোর্সের জন্য আমাদের মোমেন্টটাকে নিতে হবে কোন পয়েন্টের রেসপেক্টে, এ পয়েন্টের রেসপেক্টে, মানে আমাদের পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা এ পয়েন্ট থেকে ক্যালকুলেট করতে হবে। বুঝতে পেরেছো? পারপেন্ডিকুলার ডিস্টেন্স, ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে প্রথম ফোর্স হচ্ছে ডাব্লু, সেটা নিচের দিকে যাচ্ছে। ডাব্লু ফোর্স জি পয়েন্ট দিয়ে কাজ করছে, তাহলে এ থেকে জি পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে এ জি। ঠিক একইভাবে এফ যেটা, সেটা উপরের দিকে যাচ্ছে, সেই কারণে ডান দিকে লিখলাম। আর এ পয়েন্ট থেকে এফ ফোর্সের ডিস্টেন্স হচ্ছে এ এ। বুঝতে পারলে? এটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স না করে নর্মাল ডিস্টেন্সও লিখতে পারো, অসুবিধা নেই। ফোর্স ইন্টু ডিস্টেন্স, ফোর্স ইন্টু ডিস্টেন্স। ঠিক আছে, বুঝতে পারলে? একই না? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে ডাব্লু এ জি মানে কত হবে বলো? জি পয়েন্টটা ঠিক মাঝামাঝিতে রয়েছে, তাহলে পুরোটা যদি স্মল এ হয়, এ জিটা হবে ওর অর্ধেক, এ বাই। আর এ এইচ, সেটাকে আমরা লিখতে পারি এসি প্লাস হাফ বিসি। লিখতে পারি তো নাকি? কারণ এইচ পয়েন্টটা হচ্ছে আমাদের বিসির মিডিল পয়েন্ট। তাহলে ডাব্লু এ বাই টু সমান এফ 5/6 এ। এটা ক্যান্সেল, টু দিলে থ্রিটা ক্যান্সেল। এখন ডাব্লু হচ্ছে আমাদের রডের ওয়েট, ডাব্লু হচ্ছে রডের ওয়েট। তো সেক্ষেত্রে টোটাল রডের দৈর্ঘ্যটা হচ্ছে এ, আর আলফা মনে করো ক্রস সেকশন এরিয়া, সেটা তো আমরা এখানেই ধরে নিয়েছি। আলফা হচ্ছে ক্রস সেকশন এরিয়া, মানে একটা ক্ষুদ্র অংশের এরিয়া। তাহলে পুরো রডের এরিয়াটা কত হবে? আলফা ইন্টু এ। তাহলে ডাব্লু জায়গায় বসবে আলফা ক্রস সেকশন এরিয়া ইন্টু এ। এটা হচ্ছে আমাদের রডটার টোটাল এরিয়া। হ্যাঁ, এর সঙ্গে আমরা রো গুণ করলাম, তার সঙ্গে ডাব্লু গুণ করলাম, তার সাথে জি গুণ করলাম, তাহলে এই টোটালটা ওয়েট হলো। কথা বুঝতে পেরেছো? একই না? হ্যাঁ স্যার। ঠিক একইভাবে ডান দিকে থাকছে 5/3 ইন্টু এফ। এফ হচ্ছে থ্রাস্ট, তাই তো? থ্রাস্ট মানেই হচ্ছে আমাদের এই রডটা জলের মধ্যে পড়ার ফলে যে ডিসপ্লেসড ফ্লুইডটা আমরা পেলাম, তার ওয়েট, সেটাই হচ্ছে থ্রাস্টের সঙ্গে ইকুয়াল হয়। তাহলে তুমি এখানটাই লিখতে পারো হয়ার ডাব্লু ইজ ইকাল টু, যেটা আমরা লিখলাম সেটাকেই লেখো, অ্যান্ড এফ যেটা, সেটা হচ্ছে থ্রাস্ট। থ্রাস্ট, থ্রাস্ট মানেই হচ্ছে ওয়েট অফ দা ডিসপ্লেসড ফ্লুইড, ওয়েট অফ দা ডিসপ্লেসড ফ্লুইড।
ঠিক আছে, তাহলে সেটা কি হবে যে ফ্লুইডটা ডিসপ্লেসড হলো তার ওয়েট, আর যে পোর্শনটুকু ডুবে রয়েছে তার ওয়েট একই হবে আর্কিমিডিসের নিয়ম অনুযায়ী। তাহলে বিসি পোর্শনটার ওয়েট কত হবে সেটা আমাদের দেখতে হবে, তাই না? তাহলে বিসি পোর্শনটার জন্য আলফা, বিসি পোর্শনের লেন্থ কত, a/3, তার সঙ্গে জলের এটা কত ধরেছি আমরা, জলের ডেনসিটি ওমেগা, ওমেগা ইন্টু জি, আলফা a/3 ওমেগা ইন্টু জি। বুঝতে পারলেন? কোনো অসুবিধা নাকি না? দেখো রোটা কিন্তু স্পেসিফিক গ্র্যাভিটি, হ্যাঁ, স্পেসিফিক গ্র্যাভিটি মানে কি, আমাদের বডিটার ডেনসিটি বাই জলের ডেনসিটি। তাহলে ওমেগা ওমেগা কেটে গেলে সিগমা থাকলো, অসুবিধা কিছু নেই। তো এটাকে তুমি এক্ষেত্রে প্রথম লাইনে সিগমা হিসাবেও লিখতে পারো, হ্যাঁ, সিগমা, তারপর জি। অ্যান্ড সিগমা যেটা সেটা হচ্ছে ডেনসিটি অফ দা বডি, ডেনসিটি অফ দা বডি, মানে একদম প্রথম লাইনে যেটা লিখেছিলাম সেইটা, ডেনসিটি অফ দা বডি। কথা বুঝতে পারলে নাকি না? বুঝতে পেরেছো? এটা ডাব্লু, ক্যাপিটাল ডাব্লু, এটা ক্যাপিটাল ডাব্লু, ক্যাপিটাল ডাব্লু আর ওমেগা দুটো আলাদা আছে, এটা ওমেগা, এটা ওয়েট ডাব্লু, আর এইটা ওমেগা। বলো এই পর্যন্ত কোনো সমস্যা? এইবার কাটাকুটি করে দাও, জি কেটে গেল, আলফা কেটে গেল, এটাও কেটে গেল। তো এখান থেকে তুমি সিগমা বাই ওমেগা সেটা পাচ্ছ 5/9। তার মানে অ্যাকচুয়ালি রো যেটা সেটাই হয়ে যাচ্ছে 5/9, কারণ রোটাই ছিল স্পেসিফিক গ্র্যাভিটি, আর স্পেসিফিক গ্র্যাভিটি মানে আমাদের বডিটার ডেনসিটি বাই ওয়াটারের ডেনসিটি বা ফ্লুইডটার ডেনসিটি। হয়ে গেল? বলো কোনো সমস্যা? বুঝতে পারলে নাকি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, চলে এসো নেক্সট প্রবলেমে। এ কোণ অফ given weight, মানে ওয়েটটা দেওয়া রয়েছে, মানে ওয়েটটা কনস্ট্যান্ট, অ্যান্ড ভলিউম, ভলিউমটাও কনস্ট্যান্ট, floats in a given liquid
with its vertex downward. So that the surfaces of the cone in contact. এক মিনিট দাঁড়াও। আচ্ছা, তাহলে কি বলছে, শো দ্যাট দ্য সারফেসেস অফ দ্য কোন ইন কন্ট্যাক্ট উইথ দ্য লিকুইড, মানে কোণের যে পোর্শনটুকু ডুবে রয়েছে তার যে সারফেস এরিয়া সেইটার কথা বলা, উইথ দ্য লিকুইড ইজ লিস্ট। লিস্ট মানে মিনিমাম when the vertical angle of the cone is 2 tan inverse 1/√। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমাদের ম্যাক্সিমাম মিনিমা চ্যাপ্টারের অঙ্ক বলা যেতে পারে। ঠিক আছে, খুব একটা আমাদের ফ্লুইড কাজে লাগবে না, এখানে জাস্ট ওই একটা কন্ডিশন তৈরি করতে কাজে লাগবে। তো ছবিটা আঁকো। এইটা মনে করো কোনটা, ভার্টেক্স ডাউনওয়ার্ড, ভার্টেক্সটা ও, রেডিয়াসটা মনে করো আর, এইখানে যে সেকশনটা আমরা পাচ্ছি তার রেডিয়াসটা মনে করো আর, এই যেটুকু ডুবে রয়েছে সেটা মনে করো এইচ। ঠিক আছে, আর এই
অ্যাঙ্গেলটা মনে করো আলফা। তাহলে যে পোর্শনটা ডুবে রয়েছে তার ওয়েট কি হবে বলো দেখি। এক বাই তিন বাই আর স্কোয়ার ইন্টু এইচ ইন্টু তার ডেন্সিটিটা। হ্যাঁ বলো। তাহলে এক বাই ওয়েট তিন ডাব্লিউ সেটা হচ্ছে, হ্যাঁ, ওয়েট অফ দা ইমার্সড পোর্শন, মানে যে পোর্শনটুকু ডুবে রয়েছে, ইমার্সড পোর্শন। বলো এবার। প্রথমে আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ ইন্টু ডেনসিটি যেটা ওমেগা, তাই তো নাকি? আচ্ছা, আর মানে আমরা আবার বলতে পারি এইচ ট্যান থিটা, তাহলে এক্ষেত্রে হয়ে যাচ্ছে 1/3 পাই এইচ এর কিউব ট্যান স্কোয়ার আলফা ইন্টু ওমেগা, এটা হচ্ছে ওয়েট। এটা হচ্ছে কনস্ট্যান্ট, হ্যাঁ, ডাব্লিউটা কনস্ট্যান্ট, যেহেতু এই যে গিভেন ওয়েট বলেছে সেই কারণে ডাব্লিউটা হচ্ছে কনস্ট্যান্ট। তো এখান থেকে স্মল এইচ এর মানটা কত পাওয়া যাচ্ছে? স্মল এইচ এর মানটা আসছে 3W বাই পাই ওমেগা হোল টু দি পাওয়ার 1/3, সঙ্গে হচ্ছে কট পাওয়ারে 2/3 আর। বুঝতে পারলেন? তাহলে ওয়েট এর ফর্মুলা থেকে আমরা স্মল এইচ এর মানটা বার করে নিই। এখন এই যে পোর্শনটা রয়েছে, এই যে ছোট্ট কোণটা, তার সারফেস এরিয়া কত হবে বলো? যেটাকে আমরা বলছি এস, এস হচ্ছে সারফেস এরিয়া অফ দা ইমার্সড পোর্শন। কত হবে সেটা? সারফেস এরিয়ার ফর্মুলা কি? পাই আর এল। এল হচ্ছে তির্যক উচ্চতা, মানে অতিভুজটা এল। তো এল যদি অতিভুজ হয় সেক্ষেত্রে এল এর জায়গায় আবার কি লিখতে পারি? আর এর জায়গায় লিখতে পারি এইচ ট্যান আলফা, আর এল এর জায়গায় কি লিখতে পারি? এইচ সেক আলফা। তার মানে এটা হয়ে যাচ্ছে পাই এইচ স্কোয়ার ট্যান আলফা সেক আলফা। বুঝতে পারলে? বলো হ্যাঁ কি না। আচ্ছা, এইচ এর মান অলরেডি আমরা বার করে রেখেছি, সেটা বসিয়ে দাও। কট পাওয়ারে কত ছিল? কট পাওয়ারে 2/3 ছিল, তো একটা কট এই ট্যানের সঙ্গে কেটে গেল, তাহলে কট পাওয়ারে 1/3 হয়ে গেল, সঙ্গে সেক আলফা। ঠিক আছে।
আচ্ছা, এই পার্টটা পুরোটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, তো এটাকে একটা কিছু ধরে নেওয়া যাক। তো এস ইজ ইকাল টু আমরা পেয়ে যাচ্ছি সি ইন্টু কট পাওয়ারে 1/3 আলফা ইন্টু সেক আলফা। এই পর্যন্ত বোঝা গেল? কোনো অসুবিধা থাকলে আমাকে বলো। দেখো, প্রথমে ডাব্লু সমান ফর্মুলা লিখে সেখান থেকে স্মল এইচ এর মানটা বার করেছি, তারপর সারফেস এরিয়ার ফর্মুলা লিখে সেটাকে পুরোটাকে আমরা আলফাতে কনভার্ট করেছি, কারণ আমাদের আলফার মানটাই বার করতে হবে, অ্যাঙ্গেলটাই বার করতে হবে। ঠিক আছে, কোয়েশ্চেনে বলা আছে সারফেস এরিয়াটা লিস্ট হবে মানে মিনিমাম হবে। তো এইবার আমাদের ম্যাক্সিমা মিনিমা চ্যাপ্টারের প্রবলেমে এটা কনভার্ট হয়ে গেল। এস সমান কি আছে দেখতে পাচ্ছি, এস এর মিনিমাম ভ্যালুটা যদি হয়, এস এর ভ্যালু মিনিমাম যদি হয়, তখন আলফার মানটা বার করতে হবে। মনে আছে তো সেই ক্লাস 12-এ করতে? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে এবার আমাদের ডিএস বাই ডি আলফা বার করতে হবে। আমি ডাইরেক্ট অ্যান্সারটা লিখে দিচ্ছি, তোমরা ক্যালকুলেশনটা বইতে দেখতে পেয়ে যাবে। এটা হয়ে যাচ্ছে এইরকম, নিজেরাও করতে পারবে, কোনো অসুবিধা নেই, সিম্পল ডেরিভেটিভ। না পারলে বইতে দেখবে, বইতে করা রয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ডিএস বাই ডি আলফা। এবার ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু বার করার জন্য আমাদের এটাকে জিরো করতে হয়, ডিএস বাই ডি আলফাটাকে জিরো করতে হয়। তো সেটাকে যদি জিরো করা হয়, সেখান থেকে আমরা কি পাচ্ছি, এই পার্টটা কেটে গেল, এইটা সমান জিরো। টু ট্যান আলফা মাইনাস কট আলফা সমান জিরো। তাহলে এখান থেকে ট্যান আলফা সমান কত হচ্ছে গো? 1/। তাহলে এখান থেকে ট্যান আলফা সমান কত আসছে গো? 1/। 1/√। এইবার এই ট্যান আলফার এই মানটাতে আমাদের ডবল ডেরিভেটিভ যেটা, সেটাকে অবশ্যই পজিটিভ আসতে হবে। হ্যাঁ, T2s বাই ডি আলফা টু এর মানটা ট্যান আলফা ইজ ইকাল টু 1/√2 এর জন্য অবশ্যই আসবে পজিটিভ। তার মানে এসটা মিনিমাম যখন ট্যান আলফা সমান 1/√2, এস উইল বি মিনিমাম। স্যার বলছি কি মানে ডবল ডেবিটটা বার করে ভ্যালু বসিয়ে দেখাতে হবে করে এখানে? না দেখালেও হবে, এটা অনেকটা বড় হয়ে যাবে, তো না দেখালেও হবে, কারণ তো আমরা জানি যে এটা গ্রেটার দেন জিরোই আসতে হবে, কোয়েশ্চেনে মিনিমামটাই বলেছে, তাই না? না দেখালেও অসুবিধা নেই। when tan alpha ঠিক সমান আছে। 1/√, that is alpha সমান tan inverse 1/√। আলফাটা হচ্ছে সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল, তাহলে টোটাল ভার্টিক্যাল অ্যাঙ্গেলটা কত হবে? 2 আলফা।
সেটা হচ্ছে 2 tan inverse 1/, বুঝতে পারলে? ঠিক আছে। ওকে, তাহলে এই চ্যাপ্টার থেকে খুব বেশি প্রবলেম আমি দিচ্ছি না, অল্প কিছু প্রবলেমই দিচ্ছি। এই কটা করো তাহলেই হয়ে যাবে। পেজ নাম্বার 288, এক্সাম্পল 1, 2, 3, এগুলো শর্ট কোয়েশ্চেনের জন্য। 4, 5 এগুলো সব ওই 2 মার্কসে তোমাদের যে কোয়েশ্চেন গুলো আসে সেইগুলোর জন্য। আর বড় কোয়েশ্চেনের জন্য 11, এটা তো অলরেডি আমরা করে ফেলেছি। 12টা করবে, 13টা করবে, আর এগুলো করার দরকার নেই, দরকার নেই। 20টা পারলে করো। 21 অলরেডি ডান। আর দরকার নেই, এই কটাই করবে, ঠিক আছে। বুঝতে পারলেন? তাহলে আমাদের ফ্লুইডে আর একটা চ্যাপ্টার থাকলো, সেটা নেক্সট দিন পড়াবো। এবং পুরো ফ্লুইডে তোমাদের যা সমস্যা, কোনো অঙ্ক কোথাও বুঝতে অসুবিধা হলে, ক্লাসে করিয়েছি বা বই থেকে করতে বলেছি সেগুলো বুঝতে অসুবিধা হচ্ছে, পুরো ফ্লুইডের যে ডাউট সেটা আমাকে নেক্সট দিন বলবে। হ্যাঁ, নেক্সট দিনই আমাদের ফ্লুইডের লাস্ট ক্লাস। বুঝতে পেরেছো? তারপর আমরা মেট্রিক্স বেসটাকে স্টার্ট করবো। ওইদিকে ফাজি সেট থিওরিও কমপ্লিট। এরপরে ফাজি সেট থিওরির একটা ক্লাস দেবো, ডাউট ক্লিয়ারিং। তাহলে ওটাও একদম 100% হয়ে যাবে। বলো, কিছু বলার থাকলে বলতে পারো। ঠিক আছে, রাখো তাহলে।